সিবিআই অফিসারকে ধরে জেরা করলেই হবে। সিবিআই অফিসার অর্থাৎ সীমা পাহুজাকে ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার তার যে ইন কাস্টাডি নিয়ে আন্ডার মানে পুরো একদম ভিজিলেন্স ক্যামেরা বসিয়ে তাকে 4টে ফরেন্সিক এক্সপার্ট দিয়ে করলেই সব বেরিয়ে যাবে। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নাম আমি সন্ধ্যাবেলা নিতে চাই না, তারপরে বিনীত গোয়েলকে, এইসবগুলোকে, ইন্দিরা মুখার্জি যে বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আশিসদের মতো একটা করাপ্ট ক্রিমিনাল, একটা ফালতু টাকা দিয়ে ডাক্তার, ও ডাক্তার নাকি? কোন ডাক্তার লাল গেঞ্জি পরে একটা মার্ডার সিনে গিয়ে ঘুরে বেড়ায় নাকি কোনো ডাক্তার? এটা হয় নাকি? এটা অ্যাটিটিউড দেখে বুঝতে পারো কিরম ডাক্তার। তো সব কটাকে একদিন এত বড় বড় জমি পড়ে রয়েছে আমাদের সুন্দরবনে, নিয়ে পুরো দিক কাস্টাডি, একটা স্পেশাল সেল করে পুরো দিক, তারপর রোজ যাবে। ওদের রক্ষা কবচ দিয়েছে, জেলে জেলে যাত্রা গমনের রক্ষা কবচ, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন হলেও এদিক ওদিক দিয়ে গলে যাবে রক্ষা কবচ, আর ক্রিমিনালরা বাইরে ঘুরে থাকবে, ওইটাই রক্ষা কবচ, ওদের গ্রেপ্তার করা হবে না, ওই সাধনা করেছে। তবে আমাকে আমি আমি কোনো দেবতার বর পাইনি, শিয়ার ফোর্সে হয়তো মা সরস্বতীর একটা রিমোট আশীর্বাদ পেয়েছি। ওরা নিশ্চয়ই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর দেখা পেয়েছে, তা নাহলে এরম মহিষাসুর তৈরি হয় না, ওইটাই রক্ষা কবচ। নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বললেন তিলোত্তমার মা, কি বলবেন? আমি কোনো কমেন্ট করবো, ওটা ওর ওর ব্যক্তিগত। হার্ট অ্যাটাক হয়ে যাবে, এখন কি সিম্প্যাথি জাগছে নাকি? অভয়া সৎকার কাণ্ডে জামিন পেলেন নির্মল ঘোষ। একদম নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী তিনি জানালেন যে নির্মল ঘোষকে 8 দিনের যে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, অভয়া সৎকার কাণ্ডে তিনি জামিন পেয়ে গিয়েছেন, কারণ তার বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ করা হচ্ছে সবকটি জামিনযোগ্য ধারা। তবে তিনি 3টি মামলায় জামিনের আবেদন করেছিলেন। অপর একটি তোলাবাজির মামলা রয়েছে। গুরুতর অভিযোগের ক্ষেত্রে জামিনযোগ্য ধারা প্রয়োগের পেছনে তদন্তকারীদের কি যুক্তি থাকতে পারে বলে আপনার মনে হয় স্যার? এই যে গুরুতর মানে অভিযোগের ক্ষেত্রে জামিনযোগ্য ধারা প্রয়োগের পেছনে তদন্তকারীদের কি ভূমিকা রয়েছে যে সবকটাই জামিনযোগ্য ধারায় মামলা করা হলো তার বিরুদ্ধে? এটা আমি বলতে পারবো না, ল ইজ নট মাই সাবজেক্ট। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এসব লোকের সারা জীবন জেলের 17 ইঞ্চি পেতেই শুয়ে, কম্বল পেতেই শুয়ে থাকা উচিত। অবশ্য তারা বেরিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আবার ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। আমি ওই যে ইয়োর অনার কি বলে না, হুজুর, মাই বাপ, এসব বলতে হয় তো আমাদের দেশে, ওইসব বলে আমি তাদের বলবো তারা এটা ঠিক করুন, গভর্নমেন্ট থেকে ঠিক করুন কি বিচারধারা হওয়া উচিত। আমাদের যে বিএনএস আছে না, ওটা বদলানো উচিত কিনা, বদলানো তো উচিত, এভরিথিং চেঞ্জেস, ওটা বদলাবে না কেন? বদলাবে না কেন? আমি প্রশ্নটা ওইদিকে ঘুরিয়ে দিচ্ছি, বদলানো উচিত উচিত, ব্যাস তখনই দেখবে বাড়িতে পিল পিল করে ককরোচ বেরোচ্ছে, পিল করে অ্যান্ট বেরোচ্ছে, পিল করে স্করপিয়ন বেরোচ্ছে, পোকা মানে ইনসেক্টের মানে কোনো অভাব হবে না বাড়িতে, সব মাকড়সার জালের মতো ঘিরে ফেলবে, চারিদিকে সব ভূতগুলো ঘাড়ে চাপবে যেই তুমি এটা বদলাতে যাবে। তারা দেশকে বিক্রি করে দিতে চায়, টুকরে টুকরে গ্যাং, টুকরে টুকরে আজাদি, ওরা তখন নেমে পড়বে মার্কেটে। আমার মনে হয় এটাকে রিফারবিশ করা উচিত আমাদের ল সিস্টেমটাকে, যেখানে এই যে উত্তরটা দিলে, উত্তরটা আমি দিলাম অভিষেক ওই ওর ব্যাপারে, পরে নির্মলের ব্যাপারেও আমি সেই উত্তরটাই দেব। তোমার প্রথম প্রশ্নটার উত্তর দ্বিতীয় প্রশ্নে হয়ে গেল, ওইভাবেই বেরিয়ে যাচ্ছে। এইভাবে এও এয়ারপোর্ট থেকে চলে যাবে, তুমি দেখবে ওর ফান্ডে ঠিক পয়সা ভরে গেছে, এইখান থেকে হয়তো হবে না। স্যার জালিয়াতির মামলা রয়েছে, সেক্ষেত্রে জামিনযোগ্য ধারায় মামলা, তদন্তকারীদের ভূমিকাটা ঠিক কি? লটারির মামলাটা, লটারির ব্যাপারটা আমরা দুদিন আগেই দেখলাম, কি বলবেন? আমিও সেটা মানে দেখলাম বা রিসেন্টলি জেনেছি, এক্ষুনি জানলাম জিনিসটা 1 কোটি টাকা স্ক্যাম লটারির মামলা। লটারিটা তো সবচেয়ে বড় চুরির জায়গা এমনিতেই। লটারি মানে কি, এরা লটারি সবার থেকে 1 টাকা 2 টাকা করে নিচ্ছে, পুরো নিজের পকেটেই যাবে। কেড়ে নিয়েছিলেন, আমি এটা মানে যা চরিত্র দেখা যায় তাই না। যেমন আমার একটা চরিত্র আছে, কেউ যদি বলে যে কালকে রাত্রে উনি একটা পার্টিতে গেছিলেন, উনি সেখানে খানিকক্ষণ ধরে গান করলেন, এটা চরিত্রগত ব্যাপার তাই না। তারপর কেউ ধরো বললেন যে উনি পেপসি খাচ্ছিলেন, ড্রিঙ্কটা করলেন না, এটা তুমি মেলাতে পারবে আমার চরিত্রের সঙ্গে, আমার চরিত্রের সঙ্গে এটা যায়। তা এদের যা সরেস চরিত্র তাই না, এরা তো আর বাঁক্কাতে করে তারকেশ্বরের মাথায় গিয়ে জল ঢালেনি, এরা চুরি করেছে তাই না, এরা তো শিব পুজো করেনি, এটা চুরি করেছে, কেড়ে নিয়েছে। লটারিটা নিয়েছেই ওই জন্যই যে সাধারণ লোকের মানে হালকা করে পকেট মারার মতো, 2 টাকা 5 টাকা 10 টাকা গরিব মানুষের থেকে নিয়ে নাও, সব মিলে কয়েক কোটি টাকা হয়ে গেল। আরে আমার তো একটাই প্রশ্ন, রোজগার কি করেছে ভাই? তুমি যে লোকটার নাম নিলে সন্ধ্যেবেলা, সব নাম নিলে খুব, আমি অবশ্য প্রায়শ্চিত্ত করার চান্স আছে, 10 মিনিটের মধ্যে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো। মায়ের রীতিমতো 1 কোটি টাকার চেক ফার্স্ট প্রাইজ উইনার, তাকে তার বাড়িতে ডেকে তার লটারির টিকিটটা কেড়ে নিয়েছেন নির্মল ঘোষ, কি ধরনের দারুণ, এইটাই তো ব্যাপার। কারণ নির্মল ঘোষ বলছে এগুলো না, মানে ওই যে বলছি আমার এক্ষুনি না প্রায়শ্চিত্ত করার চান্স আছে বলে উত্তর দিচ্ছি, তা নাহলে আরতির কাছাকাছি না থাকলে সব বলবে না, সারা দিনটা খারাপ হয়ে যায়, সকালবেলায় এই প্রশ্ন করবে না। এ কি রোজগার করেছে, আমার এক প্রশ্ন, কি রোজগার করেছো ভাই তুমি বলো? কত টাকা মাইনে? বিধায়ক মানে এমএলএ?
এমএলএ মাইনে কত? 1 লাখ টাকা হবে, 1 লাখ টাকা হবে। প্রচুর ফেসিলিটি, সে তো বুঝতেই পারছি ও কিরম এমএলএ। ও তো দরকার হলে মানে কি বলবো, পেট্রোল পাম্পটাকে চুষে নিয়ে পেট্রোল ইউজ করেছে, কারোর থেকে হয়তো ফ্রি গাড়ি নিয়েছে, ফ্রি অ্যাম্বুলেন্স নিয়ে নিয়েছে, সেসব তো নিয়েইছে, ছেড়ে দাও। 1 লাখ টাকা মাইনেতে, আচ্ছা বাড়িটার ভ্যালুয়েশন কত? কর্পোরেশন থেকে কত টাকা ট্যাক্স দিয়েছে? এতে শীটটা খুলে তো ওপেন হয়ে যায়। ম্যাথামেটিক্স এর মতো তো ভাই, এ তো কঠিন ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাস না। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্ট লেভেল, ছাড়ো এসব আমি তোমাকে করতে বলছি, রকেট সায়েন্স না। তুমি একটা ভাবো কত টাকা রোজগার করেছে, কোথা থেকে করেছে, কি ট্যাক্স দিয়েছে এবং এখন কত আছে, তাই না? বাড়িটার ভ্যালুয়েশন, ধরো আমার এই বাড়িটার ভ্যালুয়েশন, তুমি একটা ভ্যালুয়েশন দেবে তো, যে বাড়িটা স্যার আপনার খুব বেশি হলে 80 লাখ টাকা, 1 কোটি টাকা দাম হবে। আমি বললাম যে না, আমার বাড়িটা 2 কোটি টাকা দাম দেওয়া উচিত। সেটা তো মানবিমানের কথা হলো, তাই না? তা এরকম একটা ভ্যালুয়েশন করা যায়, কিন্তু কর্পোরেশন আসলেই বলে দেবে যে এটা আজকের দিনে এই, যদি সৎ অফিসার হয়, তাই না? তো সব দিকে করাপশন। তুমি বলো এই ঘোষফোষের, এদের বাড়িটা ভ্যালুয়েশন করে নিজেই, তোমরা তো ছবি তোলো, ক্যামেরা নিয়ে যাও, এখান থেকে ছবি টবি তুলে একটা আন্দাজ করে দেখো তো, তুমি দেখবে ওর ধরো রোজগার করা উচিত ছিল 1 লাখ টাকা করে, 5 বছর বারো, তাহলে 1 লাখ টাকা করে হলে 1 লাখ টাকা আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড, 12 লাখ টাকা বছরে, 5 বারং 60, 60 লাখ টাকা 5 বছরে। আমি ধরে নিচ্ছি অনেক ইনসেন্টিভ এদিক ওদিক, এদিক করে পকেট মেরে, করে চুরি করে, কারোর পান্দক্তার পয়সা নিয়ে, মাছালার থেকে তোলা নিয়ে হয়তো সেটা দাঁড়িয়েছে 1 কোটি টাকা, তাই তো? দেখবে 50 কোটি টাকা দামের বাড়ি রয়েছে, ইভ্যালুয়েশনটা রয়েছে, এমন এমন জমি রয়েছে, দেখবে 10 কোটি টাকার 20টা জমি রয়েছে। তাহলে এইটাই হচ্ছে অ্যাবনর্মাল ওয়েলথ। অ্যাবনর্মাল ওয়েলথ আমাদের দেশে আসে করতে। তাহলে আরেকটা হতে পারে, তোমায় জামাতি ইসলাম টাকা দিচ্ছে, কি আইসিস টাকা দিচ্ছে, কি আল কায়দা টাকা দিচ্ছে, বা ডিপ স্টেটের থেকে কোনো টাকা আসছে, কে দিচ্ছে তো সেগুলো আমরাও জানতে পারবো না, এটা হাওয়ালা হিসেবে আসে। কিন্তু আমার বিশ্বাস এই সব টাকাগুলো এরা লোকাল মানুষের গলায় পা দিয়ে, কণ্ঠ রোধ করে, শ্বাসরোধ করে, খুন ধর্ষণ চাপা দিয়ে, বডি জ্বালিয়ে ওইভাবে রোজগার করেছে। বডিটা জ্বালিয়ে সেই রাত্রে কম হয়েছে, দেখে নেবো, তুই করে দে, বা বুঝে নেবো, এইসব বুঝে নিয়েছে, আরো দুটো প্রপার্টি কিনেছে। ভাই স্ট্রেট একটা ইনভেস্টিগেশন হলেই সব ধরা পড়ে যাবে, কত টাকা রোজগার করেছে, কত দেখা যাবে 10 টাকা রোজগার, 10 কোটি টাকার মালিক। এখানে একটা কথা বলবো স্যার, যে ব্যক্তি সারা রাত পরিস্থিতি মনিটর করেছিলেন বলে অভিযোগ বা দাবি রয়েছে, তাকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো বলেছেন বিনীত গোয়েলের সাথে সারা রাত তিনি পরিস্থিতি মনিটর করেছেন। এই প্রশ্ন তো 100 বার বলেছি, কি বলবো বলো, যখন নেবে নেবে, কেন হচ্ছে না আমি কি করে বলবো? আমি চাই হোক, ইন কাস্টাডি নেওয়া উচিত, দুজনকেই ইন কাস্টাডি। বারবার বলেছেন পুলিশ অফিসাররা, বলেছেন আইপিএস অফিসাররা, বলেছেন আইএএস অফিসাররা, বলেছেন যারা ল অ্যান্ড অর্ডার এক্সপার্টস তারা বলেছেন। আমি বলবো এখনই কাস্টাডি করলেও অনেক কিছু হবে, কিন্তু সেটা তো হবে না। কাজে আমাদের উত্তর দেওয়াটা, কাস্টাডিতে নিলে অনেক কিছু হবে। যারা যারা মনিটরিং করেছে, যারা রাত্রি 3টে অবধি জেগেছিল, নিশ্চয়ই সমাজসেবামূলক কাজে জেগেছিল না, নিজের আখের গোছাতে জেগেছিল, তাই না? পয়সাটা এই পাশ থেকে ও পাশে যাবে কি করে, এইসব কাজগুলোই যারা করেছে তাদের ধরে জেরা করলেই হবে, পুলিশ অফিসারকে ধরে জেরা করলেই হবে, সিবিআই অফিসারকে ধরে জেরা করলেই হবে। সিবিআই অফিসার অর্থাৎ সীমা পাহুজাকে ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার তার যে ইন কাস্টাডি নিয়ে, আন্ডার, মানে পুরো একদম ভিজিলেন্স ক্যামেরা বসিয়ে, তাকে 4টে ফরেন্সিক এক্সপার্ট দিয়ে করলেই সব বেরিয়ে যাবে, যেদিন করবে সেদিন বেরোবে। না, সীমা পাহুজাকে, আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, নাম আমি সন্ধ্যাবেলা নিতে চাই না, তারপরে বিনীত গোয়েলকে, এইসবগুলোকে, ইন্দিরা মুখার্জি যে বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আশিসদের মতো একটা করাপ্ট ক্রিমিনাল, একটা ফালতু টাকা দিয়ে ডাক্তার, ও ডাক্তার নাকি? কোন ডাক্তার লাল গেঞ্জি পরে একটা মার্ডার সিনে গিয়ে ঘুরে বেড়ায় নাকি কোনো ডাক্তার? এটা হয় নাকি? এটা অ্যাটিটিউড দেখে বুঝতে পারো কিরম ডাক্তার। তো সব কটাকে একদিন, এত বড় বড় জমি পড়ে রয়েছে আমাদের সুন্দরবনে, নিয়ে পুরো দিক কাস্টাডি, একটা স্পেশাল সেল করে পুরো দিক, তারপর রোজ যাবে পুলিশ, যাবে ইন্টারোগেট করবে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে স্যার, আবগারি দুর্নীতিতে দিল্লিতে সর্বোচ্চ মাথা হিসেবে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কারারুদ্ধ করা হয়েছিল। এক্ষেত্রে যদি তদন্তে ইম্পর্টেন্ট ভূমিকা থাকে, গুরুত্বপূর্ণ যদি ভূমিকা থেকে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে তদন্তটা কতটা সম্পূর্ণ হতে পারে, এবং তাকে জিজ্ঞাসাবাদ না করার পিছনে কি তদন্তকারীদের কোনো নির্দিষ্ট কারণ রয়েছে বলে আপনার মনে হয়? নির্দিষ্ট কারণটা আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। কেজরিওয়াল জেলে গেছে, হেমন্ত সোরেন জেলে গেছে, বহু বিশিষ্ট ব্যক্তি জেলে গেছেন ভাই। তারপর চিদম্বরম, চিদম্বরম, হি ওয়াজ অলসো ইন কাস্টাডি। এসব এসব লোকও তো জেলে গেছে, যায়নি, তাই না? এখানে কি অসুবিধা ভাই?
এখানে কি অসুবিধা আমি তো বুঝতে পারি না, ওরা কেন জেলের বাইরে থাকবে? দেখো, যেদিন আমাদের সুদিন ফিরবে, যেদিন বন্দে মাতরমটা সত্যি ইন্ডিয়ার ওপর ব্রিজের মতো বয়ে যাবে, সেদিন এসব বিচারগুলো পাবো। তবে উত্তরটা বোধহয় সেই রক্ষা কবচ, যে কথাটা আমি ঘৃণা করি। ওই রক্ষা কবচ পেয়েছি রাত্রি 2টো অবধি, 3টে অবধি। আমরা যেমন, সে ধরো 1 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, 500 সিট, সেই পরীক্ষা কমপ্লিট করেছি সারা রাত জেগে, রাতে ঘুম ছিল না। ইংল্যান্ডে যাবো বলে ওখানে সারা রাত ওই ঠান্ডায় রাত জেগে পড়াশোনা করেছি। ওইটা হচ্ছে সাধনা, ওইটা রক্ষা কবচ দিয়েছে আমার পেনশন, ওদের রক্ষা কবচ দিয়েছে জেলে যাত্রা গমনের রক্ষা কবচ। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন হলেও এদিক ওদিক দিয়ে গলে যাবে, রক্ষা কবচ। আর ক্রিমিনালরা বাইরে ঘুরে থাকবে, ওইটাই রক্ষা কবচ, ওদের গ্রেপ্তার করা হবে না। ওই সাধনা করেছে। তবে আমি কোনো দেবতার বর পাইনি, শিয়ার ফোর্সে হয়তো মা সরস্বতীর একটা রিমোট আশীর্বাদ পেয়েছি। ওরা নিশ্চয়ই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর দেখা পেয়েছে, তা নাহলে এরম মহিষাসুর তৈরি হয় না। ওইটাই রক্ষা কবচ। স্যার, আপনার কি ধারণা যে তদন্তে ইচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বাইরে রাখা হচ্ছে, নাকি তদন্তকারীরা ধাপে ধাপে এগোচ্ছেন এবং উপযুক্ত সময়ে তাকেও ডাকা হবে? শেষ পর্যন্ত এই মামলায় প্রকৃত সত্য সামনে আসবে বলে কি আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী, আমি দ্বিতীয়টাতে আশাবাদী। এখন অবধি আছে কেন সেটা সবাই আশ্চর্য, আমিও আশ্চর্য। আমি তো আর অসাধারণ একটা, আমি তো আর কি বলবো, ত্রিকালদর্শী ওরকম মানুষ নই যে আমি দেখে বুঝতে পারবো সব কিছু সলিউশন আমার কাছে আছে। আমিও সাধারণ মানুষের মতো, তুমিও যেমন হতাশ আমিও হতাশ, দর্শকরা যারা দেখছেন তারাও হতাশ, আমিও হতাশ। আমার কাছে এর উত্তর নেই। তবে দ্বিতীয়টায় আশা রাখবো, ধীরে 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 এটা হয়তো অনেক বড় চক্র। বাকি পলিটিক্সটা তো জানি না, ডিপ স্টেটের পলিটিক্স, যেটা জামাতে ইসলাম এদিকে আর ওদিকে ডিপ স্টেট, চায়না ঘাড়ের ওপরে, আমেরিকা নিঃশ্বাস ফেলছে অত দূর থেকে, স্যাটেলাইট দিয়ে আমেরিকা আমাদের উপর নিঃশ্বাস ফেলছে। একটা মাতৃভূমির উপর এতগুলো কুচক্রীদের নজর, সেইখানে নিশ্চয়ই পলিটিক্যাল কোনো রিজন আছে যার জন্য ওরা ইন্টারনাল এই টার্ময়েলটা চায় না। কেন কি, ইন্টারনাল টার্ময়েল হলেই তুমি দেবে ঘরে গ্যাস স্প্রে করলেই দেবে ককরোচগুলো বেরিয়েছে না, অলরেডি বেরোলো। কিষাণ মুভমেন্ট, ককরোচ হু 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 করে, ওগুলো ওদের ওই মুভমেন্টটাই নেই, অন্য লোক ভাড়া করা লোক। বুঝতে পারছো, পড়াশোনার মুভমেন্ট করতে এক মুখ দাড়ি লুঙ্গি বাহিনী সব হাজির হয়ে গেছে। ওগুলো পড়াশোনা করেছে, ওরা পড়াশোনা করে দুগুণে 4 বলতে পারবে না, টাকাটা শুধু গুনে নেবে বান্ডিল বান্ডিল, বা সোনার কারবার করবে। ওরা কোনোদিন পড়াশোনা করেনি, তাই জন্য ভুল মুভমেন্ট থেকে বাঁচতেই বোধহয় এইসব জিনিসগুলো আমাদের একটু দেরি হচ্ছে। তবে আমি আশাবাদী, আমি অপটিমিজম নিয়ে জন্মেছিলাম, অপটিমিজম নিয়েই চোখ বুঝবো। যদিও তোমাদের এই মুহূর্তে অপটিমিজম আমি দেখাতে পারছি না, সেই চোখের আলো আমার নেই। কিন্তু আমি আশা করব, মনে মনে ইষ্টরাম জপ করব যে ভগবান ঠিক একদিন আমাদের দুর্বুদ্ধিটা যেন দূর হয়ে যায়, সুবুদ্ধির যেন উদয় হয়, এবং হঠাৎ এমন কিছু ফোর্সেস পাওয়ারে আসে যারা এই সব অন্যায় একদম ধুয়ে মুছে আমার মাতৃভূমি ভারতবর্ষকে ক্লিয়ার করে দেবে। তখন আমরা জোর গলায় ভারত মাতা কি জয় বলতে পারবো। নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি, উনি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বললেন তিলোত্তমার মা, কি বলবেন? আমি কোনো কমেন্ট করবো, ওটা ওর ওর ব্যক্তিগত কম। হার্ট অ্যাটাক হয়ে যাবে, এখন কি সিম্প্যাথি জাগছে নাকি? তা আমি বলতে পারবো না, এটা এটা একটা অদ্ভুত একটা সিচুয়েশন, বলতে পারবো না। ওকে ডিম ছোড়া উচিত হয়নি, ওকে মারা উচিত হয়নি, তা কি উচিত ছিল? ও খুন করেছে একজনকে, তা ওর কি ওটা উচিত হয়েছে? তা তুমি অনুচিত কাজ করবে, তোমার সঙ্গে আমি উচিত কাজ করবো নাকি? তুমি চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট বানাবে, আমি ব্যাংক হিসেবে ফ্রোজেন করতে পারবো না অ্যাকাউন্টটা। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, ওটা ওনার ব্যক্তিগত ধারণা, যেই বলে থাকুন। আমি বলবো ও সাম দাম দণ্ডভেদ, যে যা মনে করেছে করেছে। হ্যাঁ, এত গুলি চালিয়ে দেওয়া, মুন্ডু কেটে দেওয়া, যেসব অন্য জায়গায় করে থাকে, যে উল্টো করে ঝুলিয়ে দেওয়া, গ্রেট বেঙ্গল ফাইলসটা দেখো, দেখলে বুঝতে পারবে কি করা হয়েছে আমাদের সঙ্গে। তো ওগুলি কি উচিত না অনুচিত? তা ওই লোককে সামনে পেলে যদি ম্যাস গুলি চালানো হয়, এটা কি অনুচিত হবে নাকি? আমার তো মনে হয় এটা অনুচিত হবে না। আদালত বিচার করবে, পুলিশ বিচার করবে, ধরে গুলি মেরে দিতে হবে, কারণ ওরা আমাদের তাই করেছে। তো আমাদের বাঁচতে হলে আত্মরক্ষার্থে কি করব আমরা? গীতা আমাদের তাই নির্দেশ দিয়েছে। 100টা ভাইকে হারিয়েছে 5টা ভাই মিলে, তাকে নির্মূল হয়ে গেছে বংশরা, কিন্তু করতে হয়েছে কেন? গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, অন্যায় যে সহায়, অন্যায় যে করে সমান অপরাধী। কাজে আমরাও সেই অপরাধের ভাগ নিচ্ছি, যে আমরা ঠিক মতো সলিউশন করতে পারছি না। হয়তো সেরকম সাহস নেই বলে, হয়তো সেরকম শ্রীকৃষ্ণ আসবেন, সেরকম অর্জুন হবে, সেরকম মান চলবে। আমরা আমাদের সামান্য চেষ্টায়, আমার মনে হয় গীতা মেনে আমাদের কাজ করা উচিত, সামদাম দণ্ডভেদ ক্যারি আউট করা উচিত। এতে অনুচিত উচিতের কিছু নেই। এটা লুজ কমেন্ট করে কোনো লাভ নেই, যে যার লেভেল অনুযায়ী কমেন্ট করবে। আমার কমেন্ট হচ্ছে, শাস্তি পেতেই হবে, যেটা ন্যায্য শাস্তি, সবাই যেটা পাবে ওরাও সেটা পাবে। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গিয়েছে তাই দল বদল করেছি। রাজ্যে কাজ করতে ডাবল ইঞ্জিন দরকার, আমি দল বুঝি না, মানুষের হয়ে কাজ করতে চাই, বলছেন প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট করে ফিরে আসা রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলবো?
হ্যাঁ ওটা ওরই ওরই ঠিকই আছে, যে যেরকম সেরকম, তাই না? এই যে সাপ গর্তে থাকে, গর্তে ইঁদুর খায়, তারপর যখন সুবিধা হয় তখন বেরিয়ে বাইরে ইঁদুর খায়, যখন বন্যার জল ওঠে সাপটা গাছে ওঠে। তা ওটা ন্যাচারাল ইনস্টিংক্ট, ঠিকই বলেছেন, মানুষের যেটা ন্যাচারাল ইনস্টিংক্ট, বাঁচার জন্য আমরা সবই করি, তাই না? যখন বন্যা হয়ে গেছে তখন তো চালে উঠতেই হবে। এখন ওদিকে বন্যা হয়ে গেছে, মিষ্টি হেসে গ্ল্যামার কুইন কাজটাও হয়তো চলবে কি চলবে না সেটাও জানে না, তবে এদের হাতে অনেক রকম কাজ আছে। এরা নিশ্চয়ই, এরা তো সেলিব্রিটি লোক না, কি বলে সেলিব্রিটি, কিসের সেলিব্রিটি আমি জানি না, কিন্তু তারা সবাই সেলিব্রিটি বলে। তা ওরা মিষ্টি হেসে ওখানে গিয়ে মোদি সাহেব কে ধন্য করে দিয়ে এসছেন, ওনার স্নিগ্ধ হাসি দিয়ে, ওনার মনে হয়েছে আমি এইটাকেই ধরবো। সেটা ওর বিচার, আমি কি করবো? এখানে প্রিন্সিপাল আদর্শের কোনো ব্যাপার নেই, এটা ন্যাচারাল ইনস্টিংক্ট, তাই না? এক্ষুনি ঘরে যদি ধোঁয়া হয়ে যায় আমাকেই তো ইন্টারভিউ ছেড়ে বাইরে যেতে হবে, তুমি যাবে না? তুমি ধোঁয়ায় বসে থাকবে, তুমি তো বাইরে। তাহলে বলছেন যে ঘরে জল ঢুকে গেছে, তাই রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরে নতুন চাল খুঁজছে। একদম তাই। তুমি দেখছো না, গরু মোষ সব ভেসে রয়েছে, হ্যাঁ, কুকুরগুলো যেগুলো ভেসে থাকতে পারেনি সেগুলো ডুবে গেছে। এটা তো অ্যানিম্যাল ওয়ার্ল্ড দিয়ে আমি বলছি, আমি মানে কাউকে অ্যানিম্যাল বলছি না, আমি বলছি অ্যানিম্যাল ওয়ার্ল্ডের এটা নিয়ম। কাজে আমি অ্যাজ অ্যান অ্যানিম্যাল যদি আমার ঘরে জল ঢোকে, আমি দোতলায় পালানোর চেষ্টা করবো, যদি দেখি দোতলা অবধি জলটা আসতে পারে আমি বাইরে বেরিয়ে গিয়ে হা ভগবান করে রাস্তায় দাঁড়াবো। এখন নরেন্দ্র মোদী নিশ্চয়ই ভগবান, এখন ভগবানের কাছে আশীর্বাদ পেলে অনেক কিছু হয়, আমাদের দেশে তো উনি সঙ্গে স্ট্রংগেস্ট লোক, উনি মিষ্টি হেসে যদি ওনাকে গ্রহণ করে নেন আমাদের কিচ্ছু বলার নেই। 29-এ কি বিজেপির হুগলির ক্যান্ডিডেট রচনা বন্দ্যোপাধ্যায়? এইটা আমি বলতে পারবো না, অত পলিটিক্যাল বোদ্ধা মানে আমি ক্যান্ডিডেট নই এটুকু বলতে পারবো। কে ক্যান্ডিডেট হবে, ও ক্যান্ডিডেট হবে কিনা ও বলবে, ওই রচনার কাছে গিয়ে তুমি বাক্য রচনা শুনে এসো। তাহলে আমার একটাই প্রশ্ন আপনার কাছে, যেটা না করলেই নয়। আমি পিস্তলের লাইসেন্স বানাতে দিয়েছি, এবার ডিম ছুড়লে এর প্রতিরোধ হবে। মন্তব্য দুর্গাপুরের জনপ্রতিনিধি কীর্তি আজাদের, কি বলবেন? এককালে প্লেয়ার ছিল, তেমন ভালো প্লেয়ার ছিল না, বাজে প্লেয়ার ছিল, যাই হোক এনিওয়ে, তো ইন্ডিয়া টিম ফিম খেলেছে, 2 নম্বরই করে এমএলএ এমপি এসব সিট ফিট বাগিয়েছে, পেনশনটা শিওর করেছে, সো হি ইজ সেফ। রংবাজি নিয়ে ঘুরে বেড়ায় মস্তানদের মতো, দুপাশে দুটো বডিগার্ড থাকে, তো এমনি পেড বডিগার্ড আছে, আবার পিস্তল নিয়ে ঝামেলা কি আছে? ক্রিকেটটা তো মোটামুটি খুব সাধারণ মানে খেলতেন, এখন বলটা ওয়াইড বল ফল করতো, বহুত ওয়াইড বল করতো, লোকটাকে আমি দেখেছি, ইজ নট এ গুড বোলার, ভেরি ব্যাড বোলার, অনেক সময় মিডল উইকেটও উড়ে চলে যেত, সাধারণ প্লেয়ার, ঠিক আছে। তা ও হঠাৎ যদি আবার পিস্তলের গুলি ফুলি যদি ওয়াইড হয়ে যায় তাহলে তো আমার মুশকিল হতে পারে। এসব কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করেছে, সেটাও পুলিশ বুঝবে এটা অফেন্সিভ কিনা, এই স্টেটমেন্টটা ফর দ্য স্টেট। যদি স্টেট মনে করে ওকে গান লাইসেন্স দেবে, আমি তো আর দেবার মালিক নই, আমি বলবো খুবই বিপজ্জনক ভাই, না নেওয়াই ভালো। কিন্তু ও বলছে নেবে, ওর পয়সা আছে, কি নেই কাছে, সবই আছে। আগে অনুপ্রেরণার চটি ছিল, এখন কাঠ চটি মাথায় করেছে ভগবান জানে। আগে হাওয়াই চটি ছিল মাথায়, এখন হয়তো নাগারা জুতো উঠেছে মাথায়, এখন কোন টুপি কোন জুতো সেগুলোর উপরে ব্যবহার করবে। বন্দুক রাখলে রাখবে, তাহলে আমিও একটা অ্যাপ্লাই করবো ভাবছি, আমার তো ভাই প্রাণের আশঙ্কা আছে। ডিম ছোড়াটা, ডিম তো কখনোই লিথাল ওয়েপন নয় স্যার। এ নিয়ে মহুয়া মৈত্র তিনি হাইকোর্টে মুখ থুবড়ে পড়লেন, রীতিমতো হাইকোর্টের বিচারপতি তাকে বললেন যে স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেতে পেরেছেন, আপনি ডিম খেতে পারবেন না। সেখানে কীর্তি আজাদ এই ধরনের মন্তব্য করছেন যে তিনি গুলি করে দেবেন। জন্মগত জেহাদি টেরারিস্ট, জন্মগত জেহাদি টেরারিস্ট বলে এই কথাটা প্রথম আসলো। হঠাৎ গুলি মেরে দেবে, ডিম ডিম একটা মারছে গুলি মেরে দেবে, বেরিয়েও না ভাই, তোমার যদি ওই রকম চরিত্রের অভাব থাকে তুমি অন্য গ্রামে গিয়ে থাকো, ঘুরেও বেড়াবে, লোকের কাছে বিদ্রুপ নেবে না, চুরিও করবে, কেউ চোর বলবে না, হ্যাঁ, মানে মেরে ফাটিয়ে দেবে সবকিছু, কেউ কিছু বলবে না, তা তো হয় না ভাই। এখন পিস্তল রাখুন, আবার গুড লাক টু ইউ ম্যান, ক্রিকেট তো আর খেলতে পারবেন না, আপনি যদি এইসব বন্দুক টন্দুক রেখে বাঁচতে পারেন, যে চুরি তো যথেষ্ট হয়েছে, সুন্দর ছাদে বসে দিন কাটালেও হয়ে যাবে, অনেক পয়সার করি তো এমনিই বানিয়েছে নানা উপায়, তাই না? এখন আবার রাস্তায় বেরিয়ে ডিম খাওয়ার ভয়, আরে ডিম না হয় দু একটা বা ক্যাচ নিয়ে দেখাক না, সুন্দর ডিম ক্যাচ নিয়ে যদি অমলেট করে দেয় সেটাও তো একটা স্কিল হয়ে যাবে। মাথাটা সরাবে, ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাট করতে বোধ হয়, হ্যাঁ, রানফান কি করেছে আমি জানি না, তা যদি একটা ডিম আসে মাথাটা সরাবে, হেলমেট আছে, ডিম থেকে বাঁচবে, ক্যাচ নিয়ে অমলেট করে নেবে, অনেকগুলো পদ্ধতি আছে। আর গুলি রাখলে সেটা পুলিশ বুঝবে ও গুলি রাখার যোগ্য কিনা। আমার কাছে ভাই গুলির নিয়ে ঝুলে আমি লাইসেন্স দেখতে চাইবো, লাইসেন্স যদি থাকে, গভর্নমেন্ট যদি লাইসেন্স দেয়, জার্মান একটা কল্ট রিভলভার, আমেরিকান কল্ট রিভলভার কিনতে পারে।